মাঠের বাঁ দিক দিয়ে ঝড় তুলে ছুটে আসছে এক তরুণ তুর্কি। 5'11" ছিপছিপে গড়ন, পায়ে বল নাচানোর অবিশ্বাস্য ক্ষমতা। প্রতিপক্ষের দুইজন সেন্টার ব্যাক তাকে ঘেরাও করার আগেই কাট ইন করে ঢুকে গেলেন ডি বক্সে। 2 ধাপ পিছিয়ে শরীর দোলালেন, ক্ষিপ্র ড্রিবলিংয়ে বডি ফেক দিয়ে ডিফেন্ডারদের মাটিতে বসিয়ে দিলেন। তারপর ডান পায়ের জোরালো শট, রকেটের গতিতে বল গোলপোস্টে। গোলকিপারের হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এই তরুণ আর কেউ নন, ইংল্যান্ডের এলিট একাডেমি থেকে উঠে আসা ভয়ঙ্কর ফিনিশার অ্যাডাম আব্বাস। তিনি একা হাতেই প্রতিপক্ষের পুরো ডিফেন্স লাইন ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখেন। কেনই বা তার গোল আর স্কিল দেখে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বড় কিছুর স্বপ্ন দেখছে। এই গল্পের শুরুটা ইংল্যান্ডের ম্যানচেস্টারে। তার সহজাত মেধা আর নিখুঁত ড্রিবলিং নজর টানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটদের। ওল্ড ট্র্যাফোর্ডের সেই ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে শুরু হয় তার ফুটবলের প্রাথমিক পাঠ। সেখানে বছর জুড়ে বিশ্বমানের কোচদের অধীনে ড্রিবলিং, পজিশনিং সেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিং নিজের ভেতরে মিশিয়ে নেন অ্যাডাম। এরপর ম্যানচেস্টার ইউথ থেকে সোজা বার্নলি অনূর্ধ্ব-18 স্কোয়াড। ইংলিশ ফুটবলের সেই তীব্র শারীরিক লড়াই, ডিফেন্ডারদের ট্যাকল আর ক্ষিপ্রতার মাঝে বেড়ে ওঠা এক পরিপক্ক ফুটবল যোদ্ধা। অ্যাডামের নানা নানি বাংলাদেশি, তার মা ব্রিটিশ নাগরিক, বাবা জ্যামাইকান। অ্যাডামের শারীরিক গড়নেও বাবার জ্যামাইকান ধাঁচ রয়েছে। অ্যাডাম চোখ রাখলেন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এক সবুজ ভূখণ্ডে। কিন্তু অ্যাডাম আব্বাসকে কেন এত ভয়ঙ্কর ভাবা হয়? কেন তাকে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের নতুন গোল মেশিন? প্রথমত তার এক্সপ্লোসিভ ড্রিবলিং। উইং দিয়ে যখন অ্যাডাম রান নেন তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে মনে হয় কোনো বুলেট ট্রেন পাশ দিয়ে বেরিয়ে গেল। নিখুঁত টেকনিক্যাল ফুটওয়ার্ক দিয়ে যে কোনো নিডেড ডিফেন্স ভেঙে চুরমার করার ক্ষমতা তার স্বাভাবিক প্রতিভা। দ্বিতীয়ত তার রকেট শট পাওয়ার আর নিখুঁত ফিনিশিং। ডি বক্সের বাইরে থেকে তিনি যেভাবে তোপ দাগেন তা ঠেকানো প্রতিপক্ষের গোলকিপারদের জন্য এক বড় চ্যালেঞ্জ। বলের গতি আর নিশানার অসাধারণ ভারসাম্য অ্যাডামকে এনে দিয়েছে এক অনন্য পরিচিতি। অ্যাডামের প্র্যাকটিস সেশনের একটা দৃশ্যের কথা ধরা যাক। দলের সুঠাম দেহের সেন্টার ব্যাক বল কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অ্যাডাম শারীরিক শক্তি আর বডি ফেইন্টে ডিফেন্ডারকে ছিটকে ফেলে চোখের পলকে স্পেস তৈরি করে নিলেন। তারপর শূন্যে ভেসে আসা বলকে যেভাবে গোল পোস্টে পাঠালেন তা দেখতে সত্যি অসাধারণ। শটের পেছনে থাকা ফিজিক্যাল স্ট্রাকচার আর ফায়ার পাওয়ার স্পষ্ট বুঝিয়ে দেয় অ্যাডাম কতটা ফিট এবং শক্তিশালী। আর একটা অসাধারণ গুণ হলো তার ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। অ্যাডাম কোনো বাঁধা ধরা পজিশনের প্লেয়ার নন। তিনি একই সাথে ভয়ঙ্কর রাইট উইঙ্গার, আবার পজিশন বদলে মেন স্ট্রাইকার বা নম্বর 9 হিসেবেও প্রতিপক্ষের বক্সে ধ্বংসযজ্ঞ চালাতে পারেন। বাংলাদেশের ফুটবলে যখন প্রবাসী তারকাদের আগমন নতুন জোয়ার এনেছে, ঠিক তখনই অ্যাডাম আব্বাসের বাংলাদেশে পা রাখা আলোড়ন তুলেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে এএফসি অনূর্ধ্ব-20 কোয়ালিফায়ারে খেলবেন আব্বাস। বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের ফিনিশিং সমস্যা আর অ্যাটাকিং অ্যাগ্রেসিভনেসের অভাব মেটাতেই যেন আগমন ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। অ্যাডাম আব্বাসের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা। লক্ষ্যটা পূরণ হয়ে যেতে পারে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক গর্জে উঠবেন আর উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করে ঝড় তুলবেন অ্যাডাম। তরুণ এই অরিজিন ফুটবলার কি স্বপ্নের ঠিকানায় পৌঁছতে পারবেন? রহমান পেয়ার, স্টার প্লে। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে ছোট লক্ষ্য নিয়ে নয়, বরং বড় স্বপ্ন দেখা উচিত। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা অবশ্যই আনন্দের হবে, কিন্তু বাস্তবতা হলো বর্তমান স্কোয়াডের শক্তি,
ট্যালেন্ট ও ফিজিক্যাল প্রোফাইল সবকিছু মিলিয়ে বাংলাদেশ ফুটবল দল এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাদের লক্ষ্য হওয়া উচিত এশিয়ান কাপে কোয়ালিফাই করা। এই দলের সবচেয়ে বড় সম্পদ অরিজিন ফুটবলাররা, যারা ইউরোপ বা উন্নত ফুটবল কাঠামোতে বড় হয়েছেন কিংবা সেখানকার ট্রেনিং কালচারের ছোঁয়া পেয়েছেন। এই খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা, গেম রিডিং, পজিশনিং সেন্স এবং ম্যাচ টেম্পো বোঝার ক্ষমতা বাংলাদেশ জাতীয় দলের অধিকাংশ লোকাল ফুটবলারের তুলনায় অনেক বেশি উন্নত। তারা শুধু বল প্লে করতেই জানেন না, তারা খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে জানেন, এটাই সবচেয়ে বড় পার্থক্য। মিডফিল্ডে এই পরিবর্তন সবচেয়ে স্পষ্ট। আগে যেখানে বাংলাদেশ বল পেলে দ্রুত হারিয়ে ফেলত, এখন সেখানে দেখা যাচ্ছে পাসের ধারাবাহিকতা, পজিশনাল ডিসিপ্লিন এবং বল ধরে রাখার আত্মবিশ্বাস। হামজা চৌধুরী, সমিত সোমের মতো অরিজিন প্লেয়ারদের উপস্থিতি মিডফিল্ডকে শক্তিশালী করেছে আর পুরো দলের খেলার ধরনই বদলে দিয়েছে। তারা বল কন্ট্রোল করে প্রেসার থেকে বেরিয়ে আসে এবং আক্রমণের ভিত্তি তৈরি করে। এই ধরনের মিডফিল্ড দিয়ে শুধু সাফ নয়, এশিয়ার পরাশক্তিদের সাথেও প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। কিরগিজস্তান থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, যেখানে কিরগিজস্তান তো আছেই অ্যাজ এ হোস্ট, তাদের সাথে ওখানে লেবাননও আছে এবং তারা আমাদেরকে ইনভাইট করেছে এবং তারা চাচ্ছে আরও একটি দেশ অ্যারেঞ্জ করার জন্য, মানে ওরাও একটা চার জাতি করতে চাচ্ছে। সো এই মুহূর্তে প্রেসিডেন্ট লেভেলে কথাবার্তা চলছে যে কিরগিজস্তানকে আমরা বলছি যে আপনারা কি আসবেন নাকি আমাদের এখানে। ইন দ্যাট কেস আমরা এখানে 3 কিংবা 4 জাতি করতে পারি, যেহেতু মঙ্গোলিয়া অলরেডি রাজি হয়ে আছে আসার জন্য। আর আরেকটা অপশন ওনারা আমাদেরকে বলছে যে আপনারা ওখানে করার দরকার নেই, আপনারা এখানে চলে আসেন, যদি নেসেসারি হয় তাহলে আমরা যেহেতু লেবানন অলরেডি আছে, আপনারা যদি আসেন মঙ্গোলিয়া কিংবা অন্য কোনো দেশকে আমরা আমাদের এখানে ইনভাইট করতে পারি। সো এই ডিসকাশনটা এখন চলছে। সো এই মুহূর্তে প্রিসাইসলি কিছু বলতে পারছি না, বাট এতটুকু বলতে পারি যে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মিনিমাম 2টো, বাট মোস্ট লাইকলি ইনশাল্লাহ 3টে ম্যাচ খেলার জন্য, যেটা আমাদের সাফের প্রস্তুতির জন্য হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। হামজা চৌধুরী এই দলের ডিফেন্সিভ শিল্ড হিসেবে কাজ করেন। তপু বর্মনের মতো হার না মানা যোদ্ধাও রয়েছেন। ডিফেন্সে এসেছে দৃঢ়তা। আগে যেখানে বাংলাদেশের রক্ষণ ভাগ ছিল অনিশ্চিত, এখন সেখানে দেখা যাচ্ছে কম্পোজার এবং সংগঠিত ডিফেন্সিভ স্ট্রাকচার, বিল্ড আপ প্লে, লং বল ডিস্ট্রিবিউশন এবং ডিফেন্স থেকে আক্রমণে রূপান্তরের দক্ষতা দলকে আধুনিক ফুটবলের পথে নিয়ে যাচ্ছে। আক্রমণ ভাগে সবচেয়ে বড় পরিবর্তন আসছে। থমাস ডুলির তুরুপের তাস হতে পারেন ফারহান আলী ওয়াহিদ, সাথে জায়ান হাকিম আর ট্রেভর ইসলামরা জুড়ে গেলে ফাইনাল থার্ডে গিয়ে বাংলাদেশ দলকে আর বিভ্রান্ত হতে হবে না। উইং প্লে, কাটিং, থ্রু বল সবকিছুতেই আসবে বৈচিত্র্য, স্পেস তৈরি হবে। তারা ডিফেন্ডারদের টেনে বের করে অন্যদের জন্য সুযোগ তৈরি করার বিদ্যাটা জানেন। এটাই আধুনিক আক্রমণ ভাগের মূল দর্শন। আমরা 5 জন অরিজিন প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাল্লাহ। এর বাইরে আরও 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও অ্যান্ড এভরিথিং ধোনি সাহেবের কাছে আছে। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন। তার মধ্যে আসলে কজন কোয়ালিফাই করবেন দ্যাট ইজ নট অন মি, বাট আই বিলিভ যে 3 জনের মধ্যে আমার বিশ্বাস 3 জনকে আমরা সাফের আগে পাবো। বাট আমি খুব চাচ্ছি মোস্ট লাইকলি একজনকে হয়তো আর এডিশনাল একজনকে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা পেতে পারি। বাট ওভারঅল আমি যেটা আগেও বলেছি যে সাফ উইন্ডোতে আমরা ফারহান, জায়ান শুদ্ধ 5 জন অরিজিনাল প্লেয়ারকে ইনশাল্লাহ প্রপোজ করবো ফর দ্য টিম ইনশাল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই শক্তি নিয়ে কেন শুধু সাফ চ্যাম্পিয়নশিপ, কেন নয় এশিয়ান কাপ? এশিয়ান কাপের কোয়ালিফায়ার এখন আর বাংলাদেশের জন্য অজেয় কোনো পাহাড় নয়। সঠিক পরিকল্পনা, ধারাবাহিকতা এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন থাকলে বাংলাদেশ সেখানে জায়গা করে নিতে পারে। এই স্কোয়াডের টেকনিক্যাল লেভেল এবং ফিটনেস যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তবে তারা এশিয়ার মাঝারি মানের দলগুলোর সঙ্গে সমান তালে লড়তে সক্ষম।
হাভিয়ের কাবরেরা যা পারেননি সেটা করতে পারবেন তো থমাস ডুলি? বড় লক্ষ্য ছাড়া বড় দল হওয়া যায় না। এই অরিজিন প্লেয়ারদের অনেকেই হাই ইন্টেন্সিটির ফুটবলে অভ্যস্ত। তারা জানেন কিভাবে 90 মিনিট ধরে প্রেস করতে হয়, কিভাবে ট্রানজিশন সামলাতে হয়। এই অভিজ্ঞতা পুরো দলে ছড়িয়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকতা। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা একটা ধাপ, তবে গন্তব্য নয়। বাংলাদেশকে এখন নিজেদেরকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে। একটা দল হিসেবে যারা জিততে চায়, কিন্তু তার চেয়েও বড় কথা যারা উন্নতি করতে চায়। বাংলাদেশে অরিজিন ফুটবলারদের ঢেউ দক্ষিণ এশিয়ার ফুটবলের মানচিত্রে এতদিন যাদের একচ্ছত্র প্রাধান্য ছিল, সেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কদের ঘুম এখন হারাম। বাংলাদেশের ফুটবলের মাস্টার স্ট্রোক বয়সের প্রথাগত ছক ভেঙে ফেলা। ভারতীয় ফুটবলের দিকে তাকালে দেখা যায় অভিজ্ঞতার দোহাই দিয়ে ত্রিশূর্ধ্ব তারকাদের টেনে হেঁচড়ে খেলানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের কোচ সম্পূর্ণ ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছেন। তার বার্তা সোজা, জাতীয় দলে সুযোগ পেতে হলে 30 বছর বয়সের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে না। 17 কিংবা 19 বছরের তরুণের পায়ে যদি ধার থাকে তবে সেই খেলবে। কোচিং স্টাফের এই আধুনিক চিন্তা এবং দলগত সংস্কারই বাংলাদেশকে ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে রাখছে। আন্তর্জাতিক মানের থিঙ্ক ট্যাঙ্ক এবং ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচদের অন্তর্ভুক্ত করে লাল সবুজের দল এখন ব্যক্তিগত বায়াসনেস বা অভ্যন্তরীণ প্রভাব ছাড়াই ইউরোপিয়ান ঘরানার পেশাদারিত্ব প্র্যাকটিস করছে। বাংলাদেশের মূল শক্তি ছড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের আঙিনায়। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, সমিত সোম কিংবা বিশ্ব মঞ্চে সাড়া ফেলা কাভান সুলিভানের মতো ফুটবলাররা বাংলাদেশকে ফুটবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদের পরিসংখ্যান যে কারো চোখ ছানা বড়া করে দেবে। প্রিমিয়ার লিগ 2-তে 21 ম্যাচে 10 গোল এবং 4টি অ্যাসিস্ট, তাও কিনা প্রিমিয়ার লিগের বিশ্বমানের ডিফেন্ডারদের বিপক্ষে। এই লেভেলের একজন উইঙ্গার যখন উইং ধরে গতি বাড়াবেন, তখন প্রতিপক্ষের রক্ষণ ভাগে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। কেবল ফারহান নন, কাভান সুলিভানের বুটে আমেরিকান, জার্মান ও বাংলাদেশি পতাকার উপস্থিতি প্রমাণ করে বিশ্ব ফুটবলে লাল সবুজের শেকড় কতটা গভীরে ছড়িয়ে পড়ছে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এটাই হতে যাচ্ছে সাউথ এশিয়ান এল ক্লাসিকো। ভারতের সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা অভিষেক সিং টেকচামকে নিয়ে মাতামাতি শুরু করেছেন। তারা বলছে আইএসএল এ পাঞ্জাব ও মোহনবাগানের হয়ে খেলা এই রাইট ব্যাকের গতি নাকি ঘন্টায় 35 কিলোমিটার। প্রতি ম্যাচে 1.7 ইন্টারসেপশন এবং 1.6 ট্যাকলের পরিসংখ্যান দেখিয়ে তারা ফারহানকে রোখার স্বপ্ন দেখছে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের এভারেজ মানের ডিফেন্সের মুখোমুখি হওয়া আর ইংলিশ প্রিমিয়ার লিগের আঁটো ট্যাকল কাটিয়ে আসা ফারহানের গতির মুখোমুখি হওয়া এক জিনিস নয়। ভারতের প্রতিরক্ষা কেবল একজন টেকচামের ওপর ভরসা করে টিকে থাকতে পারবে না। ফারহানকে থামাতে তাদের বাড়তি মিডফিল্ডার আর সেন্টার ব্যাক টেনে আনতে হবে, আর এর ফলে তৈরি হবে ফাঁকা স্পেস, যা কাজে লাগিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগ। নন ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর অজুহাতে হামজা চৌধুরী বা ফারহান আলী ওয়াহিদকে ইংলিশ ক্লাবগুলো ছাড়বে কিনা এই নিয়ে ভারতের মিডিয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা চলছে। কিন্তু তাদের ভুলটা ঠিক এখানেই। বাংলাদেশের বর্তমান স্কোয়াড কেবল কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। বাংলাদেশ ফুটবল এখন সুসংগঠিত সিস্টেম। যদি লেস্টার সিটির হামজা চৌধুরী নাও থাকেন, তবু বাংলাদেশের স্ট্রেংথ এবং ট্যাকটিক্যাল যে ডেপথ রয়েছে তা ভারতের অগোছালো স্কোয়াডকে যে কোনো মুহূর্তে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অতীতের পরিসংখ্যান বা কাগজে বাঘের দিন শেষ। আধুনিক ট্যাকটিক্স, ইউরোপীয় এক্সপোজার এবং খাঁটি ফুটবলীয় আবেগে ভর করে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল সাম্রাজ্য শাসনের পথে। সাফের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। 23 বছর
শেষবার সাফের শিরোপা ছুঁয়ে দেখেছে বাংলাদেশ 2003 সালের সেই গৌরবময় মুহূর্তের পর থেকে প্রতিটা আসরেই স্বপ্ন দেখেছে লাল সবুজ, প্রতিবারই স্বপ্নভঙ্গ হয়েছে গ্রুপ পর্ব কিংবা নকআউটের কোনো না কোনো ধাপে। এবার কি হবে? গ্রুপ এ স্বস্তির নয়, সতর্কতার। স্বাগতিক হিসেবে বাংলাদেশের নাম আগে থেকেই বাঁধা ছিল গ্রুপ এ এর শীর্ষে। সাফের নিয়মে আয়োজক দেশ সবসময় গ্রুপ এতে প্রথম আসনে থাকে। সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। শোনামাত্রই মনে হতে পারে এ তো সহজ গ্রুপ, বাস্তবতা কিন্তু ভিন্ন। ফিফার নিষেধাজ্ঞায় থাকা নেপালেরও যদি টুর্নামেন্টের আগে সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়, তাহলে তারাও যোগ দেবে এই গ্রুপে, যা সমীকরণকে আরো জটিল করে তুলতে পারে। স্বাগতিক হিসেবে বাংলাদেশের হাতে আছে একটা বড় অস্ত্র, ঘরের মাঠ আর গ্যালারি ভর্তি দর্শকের গর্জন। সাথে রয়েছেন হামজা সমিতিদের মতো অরিজিন ফুটবলার, যারা দলের সামগ্রিক মান কয়েক ধাপ উঁচুতে তুলে দিতে পারে। কাগজে কলমে এটাই বাংলাদেশকে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল এবং শিরোপার অন্যতম ফেভারিট বানিয়ে দিচ্ছে। কিন্তু শ্রীলঙ্কাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। একসময় যাদের সহজ প্রতিপক্ষ ভাবা হতো, তারাই এখন নিজেদের ঘুরে দাঁড় করিয়েছে প্রবাসী ফুটবলারদের কাঁধে ভর করে। এশিয়ান কাপ বাছাই পর্বে তাদের পারফরমেন্স সেই বার্তাই দিয়েছে স্পষ্টভাবে। লঙ্কানরা আগের সেই দল নেই। অনেক বিশ্লেষকের মতে গ্রুপে কে শীর্ষে থাকবে তার ফয়সালা হবে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি লড়াইয়ে। আর ভুটান নামের ভারে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। সাম্প্রতিক বছরগুলোতে হিমালয়ের এই দেশটি একের পর এক অঘটনের জন্ম দিয়েছে। দক্ষিণ এশিয়ার ফুটবলে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও পয়েন্ট ছিনিয়ে নেয়ার সামর্থ্য তারা বারবার দেখিয়েছে। বাংলাদেশকে যদি গ্রুপ পর্ব নিরাপদে পার করতে হয়, তাহলে ভুটান ম্যাচে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। গ্রুপ বি, ভারত পাকিস্তান লড়াইয়ে আসল রোমাঞ্চ। গ্রুপ বি সাজানো হয়েছে তিনটা দল নিয়ে, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। শক্তির বিচারে এই গ্রুপই টুর্নামেন্টের সবচেয়ে ভারী। সাফের সবচেয়ে সফল দল ভারত। মূল দলের খেলা নিয়ে শঙ্কা রয়েছে, তবে এখানেও ইন্ডিয়া ফেভারিট। পাকিস্তানও অবশ্য একেবারে ফেলনা নয়। বিদেশে খেলা প্রবাসী ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছে তারা। তবে ইতিহাস পাকিস্তানের পক্ষে কথা বলছে না। গ্রুপের দুই প্রতিপক্ষের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে ভারত। পাকিস্তানের বিপক্ষে 25 ম্যাচের মধ্যে 16টিতেই জিতেছে ভারত। মালদ্বীপের সাথে 18 বার দেখা হয়েছে ভারতের, তার মধ্যে 13টিতে জিতেছে ওরা। সার্বিক বিচারে ভারতকেই গ্রুপ বি থেকে নির্বিঘ্নে শীর্ষে ওঠার সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে। সূচি ও নকআউটের অঙ্ক, দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। গ্রুপ পর্বের ম্যাচ শুরু 4 নভেম্বর থেকে, চলবে 11 নভেম্বর পর্যন্ত। এরপর 14 নভেম্বর একই দিনই হবে 2 সেমিফাইনাল। আর টুর্নামেন্টের পর্দা নামবে 17 নভেম্বরের মহা গুরুত্বপূর্ণ ফাইনালে। অর্থাৎ বাংলাদেশ যদি গ্রুপ পর্ব থেকে শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে, আসল পরীক্ষা তখনই শুরু। কারণ প্রতিপক্ষ হতে পারে গ্রুপ বির ভারত, পাকিস্তান বা মালদ্বীপের যে কোনো একটা দল। বিশেষত সেমিফাইনালে অথবা ফাইনালে ভারতের মতো পরাশক্তির বাধা টপকানো বাংলাদেশের জন্য হবে সবচেয়ে কঠিন ধাপ। হামজা ফ্যাক্টর। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তারপরই একে একে অরিজিন ফুটবলাররা আসছেন। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম, ট্রেভর ইসলামদের অপেক্ষায় বাংলাদেশ। ফুটবল কখনো একক ব্যক্তির খেলা নয়। চাপ সামলে টিকে থাকার জন্য দরকার সম্মিলিত পারফরম্যান্স, ঘরের মাঠ, প্রবাসী তারকাদের সংযোজন আর দর্শক সমর্থন। রূপকথা লেখার সব উপকরণই বাংলাদেশের হাতে থাকবে। কিন্তু শ্রীলঙ্কার চমক, ভুটানের অঘটন প্রবণতা আর নকআউটে ভারত, পাকিস্তান, মালদ্বীপের বাধা। 23 বছরের অপেক্ষার অবসান কি হবে? লেস্টার সিটির তারকা, ইংলিশ প্রিমিয়ার লিগে যিনি আলো ছড়িয়েছেন, হঠাৎ করে লাল সবুজ জার্সি গায়ে চড়িয়ে দাঁড়িয়ে গেলেন বাংলাদেশের মাঝ মাঠে।
আর তারপরই প্রশ্নটা উঠে গেল, হামজা চৌধুরী কি হবেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক? জামাল ভুঁইয়া এখনও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, কিন্তু বয়স, ফর্ম আর ভবিষ্যতের হিসাব নিকাশ মিলিয়ে ফুটবল মহলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দলের নেতৃত্ব কার হাতে যাবে পরের অধ্যায়ে? আর সেই আলোচনায় সবচেয়ে জোরালো নামটা হলো হামজা চৌধুরী। বিশ্বমানের অভিজ্ঞতা, বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে হামজার মতো প্রোফাইলের ফুটবলার আগে কখনো খেলেননি। প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগে বছরের পর বছর খেলার অভিজ্ঞতা তার ঝুলিতে আছে, যেখানে প্রতিটা ম্যাচ চাপের, প্রতিটা প্রতিপক্ষ বিশ্বমানের। সেই পরিবেশে টিকে থাকা মানে মানসিক দৃঢ়তা এমনিতেই তৈরি হয়ে যাওয়া। এই অভিজ্ঞতা মাঠের ভেতরে নেতৃত্ব দেওয়ার জন্য যে আত্মবিশ্বাস দরকার, সেটার এক বিশাল ভিত্তি। আন্তর্জাতিক ফুটবলে অধিনায়কত্ব শুধু আর্মব্যান্ড পরে থাকা নয়, কঠিন মুহূর্তে সতীর্থদের দিক নির্দেশনা দেয়া, রেফারির সঙ্গে কথা বলা, ধৈর্য ধরে রাখা। হামজার মতো একজন ফুটবলার যিনি ইউরোপের চাপের মুখে খেলে অভ্যস্ত, তার পক্ষে এই দায়িত্বগুলো সামলানো তুলনামূলক সহজ হবে। মাঠে প্রভাব বিস্তারের ক্ষমতা, বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই হামজা যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তাতে স্পষ্ট বোঝা যায় তিনি বাংলাদেশের খেলাকে কন্ট্রোল করেন। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে বল দখলে রাখা, প্রতিপক্ষের আক্রমণ থামানো, আবার প্রয়োজনে আক্রমণে যুক্ত হওয়া, এই সব কিছুতেই তার প্রভাব চোখে পড়ার মতো। অসাধারণ কিছু গোল করে হামজা চৌধুরী প্রমাণ করেছেন তিনি শুধু নির্ভরযোগ্যই নন, ম্যাচ উইনারও হতে পারেন। একজন অধিনায়ককে মাঠে এমন হতে হয় যার দিকে সতীর্থরা তাকিয়ে থাকে, ভরসা পায়। হামজার খেলার ধরন আগ্রাসী, নিয়ন্ত্রিত, বুদ্ধিদীপ্ত, ঠিক সেই গুণাবলী বহন করে। তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার একজন এমন মুখ যাকে দেখে নতুন প্রজন্ম স্বপ্ন দেখতে শিখবে। হামজা চৌধুরী সেই প্রতীক হয়ে উঠেছেন। এরই মধ্যে বিশ্বসেরা লিগে খেলা একজন ফুটবলার যখন দেশের জার্সি গায়ে চাপান, তখন সেটা হয়ে ওঠে একটা আন্দোলনের সূচনা। তাকে অধিনায়ক করা মানে এই বার্তাটাকে আরও জোরালো করা যে বাংলাদেশ ফুটবল এখন বিশ্বমানের স্বপ্ন দেখতে শুরু করেছে। তরুণ খেলোয়াড়রা যখন দেখবে তাদেরই সতীর্থ যিনি এক সময় প্রিমিয়ার লিগে খেলেছেন, তিনিই দলের নেতৃত্ব দিচ্ছেন, তখন তাদের মধ্যে নিজেদের সামর্থ্য নিয়ে বিশ্বাস আরও দৃঢ় হবে। পুরো একটা প্রজন্মের মানসিকতা বদলে দেওয়ার সুযোগ তৈরি করবে এই সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে মিল, জামাল ভুঁইয়ার বয়স বিবেচনায় বাফুফে ও টিম ম্যানেজমেন্টকে খুব শিগগিরই দীর্ঘমেয়াদী নেতৃত্বের কথা ভাবতে হবে। তপু বর্মনের মতো অভিজ্ঞ ডিফেন্ডার অধিনায়কত্বের আলোচনায় আছেন ঠিকই, কিন্তু হামজার বয়স, ফিটনেস লেভেল আর আন্তর্জাতিক মানের খেলার ধরন তাকে এমন একজন প্রার্থী বানায় যিনি আগামী কয়েক বছর ধরে স্থিতিশীলভাবে দলের নেতৃত্ব দিতে পারবেন। শুধু বর্তমানের জন্য নয়, বিশ্বকাপ বাছাই পর্ব বা এশিয়ান কাপ কোয়ালিফায়ার মাথায় রেখেও যদি পরিকল্পনা করা হয়, তাহলে হামজার মতো একজন খেলোয়াড়কে ঘিরে দল গড়ে তোলাটাই স্বাভাবিক সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্নের প্রতীক হয়ে উঠেছেন। বাফুফে শেষ পর্যন্ত কাকে বেছে নেবে, নাকি জামাল ভুঁইয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন? 23 বছর, 2 দশকেরও বেশি সময় একটা প্রজন্ম ফুটবল দেখে বড় হয়েছে, কিন্তু বাংলাদেশকে সাফের শিরোপা জিততে দেখেনি। 2003 সালের সেই সোনালী রাতের পর আর কখনো লাল সবুজের ঝান্ডা সাফের শীর্ষে ওড়েনি। কিন্তু এবার কিছু একটা আলাদা, এবার কিছু একটা বিশেষ, কারণ এবার 2026 সালের সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে বাংলাদেশের ঘরের মাঠে। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে শক্তিশালী সুযোগ। 8 বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট ফিরছে বাংলাদেশে। 4 থেকে 17 নভেম্বর জাতীয় স্টেডিয়াম। প্রতিপক্ষ যখন মাঠে নামবে, তাদের পেছনে থাকবে
হাজার হাজার দর্শকের গর্জন আর লাল সবুজের প্রতিনিধিরা যখন মাঠে নামবে তাদের পাশে থাকবে পুরো জাতি। এটাই সেই এক্স ফ্যাক্টর যা কোনো ট্যাকটিক্স বা কোচিং ম্যানুয়ালে পাবেন না। থমাস ডুলি নিজেই বলেছেন, দর্শকদের সমর্থন আমাদের বাড়তি শক্তি, আর এই শক্তিটাকে কাজে লাগাতে হবে। প্রতিটা ম্যাচই ফাইনাল, প্রতিটা ম্যাচেই জিততে হবে। থমাস ডুলি 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়ক। একজন প্রকৃত যোদ্ধা। হাভিয়ের কাব্রেরার বিদায়ের পর তিনি দায়িত্ব নিয়েছেন, আর প্রথম থেকেই তিনি একটা কথা স্পষ্ট করে দিয়েছেন, আমি প্রতিটা ম্যাচ জিততে চাই। কোচ বলেছেন, সবকিছুই সম্ভব, আমরা যদি টুর্নামেন্টটাকে গুরুত্ব সহকারে নেই তাহলে ট্রফি জেতার দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সংকট বা 9 নম্বর পজিশনের সমস্যাটা দীর্ঘদিনের এবং বর্তমানে দেশের ফুটবলের অন্যতম প্রধান কাঠামোগত দুর্বলতা। ঘরোয়া লিগগুলোতে গোলদাতার ভূমিকা বিদেশি খেলোয়াড়দের উপর নির্ভরশীল হওয়ায় জাতীয় দলে দীর্ঘ সময় ধরে বিশ্বস্ত ও ক্লিনিক্যাল ফিনিশারের তীব্র অভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে এই সমস্যা টেনে চলছে, কিন্তু এবার সম্ভবত সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশ দলের ফরওয়ার্ড লাইনে এখন অভিজ্ঞতার সঙ্গে তারুণ্য ও প্রবাসী প্রতিভার এক দারুণ ককটেল তৈরি হচ্ছে। লোকাল স্টার শেখ মুরসালিন ও রাকিব হোসেনের মতো চটপটে উইঙ্গাররা প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করতে প্রস্তুত। প্রবাসী তারকার আগমন। ফারহান আলী ওয়াহিদ, যার পাসপোর্ট ও কাগজপত্র সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা, তিনি হতে পারেন জাতীয় দলের সবচেয়ে বড় অস্ত্র। সঙ্গে থাকবেন জায়ান হাকিম এবং ট্রেভর ইসলাম। মোহাম্মদ মাহি খান যুক্তরাজ্যের 10ম টায়ারে খেলেন, 6 ফুটের উপরে উচ্চতা, স্ট্রাইকিং পজিশনে অসাধারণ। অনূর্ধ্ব 20 ক্যাম্পে হেড কোচ নিজেই তাকে সম্ভাবনাময়ী বলেছেন। রোনান সুলিভান বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলেছেন। রোনান জাতীয় দলে সুযোগ পেলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনটা হবে আগুনের মতো। কোচ ডুলি যদি এই সব অস্ত্র একসাথে ব্যবহার করতে পারেন তাহলে গোল খরা কাটবে। সাফের সদস্য সংখ্যা 7 হলেও ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ অনিশ্চিত। নেপাল ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে খেলবে। 6 দলের টুর্নামেন্ট হলে প্রতি গ্রুপে 3টা দল থাকবে। প্রতি গ্রুপে 3টা ম্যাচ হবে। ঘরের মাঠ, উপচে পড়া দর্শক, ডুলির কৌশল এবং আক্রমণ ভাগে আন্তর্জাতিক মানের রসদ, সব সমীকরণই এবার বাংলাদেশের পক্ষে। এখন শুধু প্রয়োজন মাঠের 90 মিনিটে নিজেদের উজাড় করে দেয়া। 4 থেকে 17 নভেম্বর জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় লাল সবুজের যে নতুন গল্প লিখতে যাচ্ছে, সেই গল্পের শেষ দৃশ্যে ট্রফিটা যেন বাংলাদেশ দলের অধিনায়কের হাতেই থাকে। কাতার বিশ্বকাপ সেমিফাইনালের পথে মরক্কো স্পেনকে হারিয়ে পর্তুগালকে উড়িয়ে একটা দল বিশ্বকে থমকে দিয়েছিল, কিন্তু সেই দলের অধিকাংশ খেলোয়াড়ের জন্ম মরক্কোর মাটিতে হয়নি। তারা এসেছিল ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম থেকে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইউরোপের শীর্ষ একাডেমিতে বেড়ে ওঠা, কিন্তু মরক্কোর রক্তে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি মরক্কোর পথে হাঁটতে পারে, নাকি এটা শুধুই কাগজে কলমেই স্বপ্ন? অরিজিন ফুটবলার যে অস্ত্রটি বাংলাদেশ এখনো ঠিক মতো ব্যবহার করেনি। মরক্কোর সাফল্যের মূল চাবিকাঠি একটাই, ডায়াসপোরা প্লেয়ারদের সঠিক ব্যবহার। ইউরোপের শীর্ষ লিগে বেড়ে ওঠা, বিশ্বমানের একাডেমিতে তৈরি খেলোয়াড়দের জাতীয় দলের জার্সি গায়ে তুলে নেয়া। কিন্তু এটা শুধু ডাক দিয়ে হয়নি। মরক্কো ফুটবল ফেডারেশন ইউরোপ জুড়ে স্কাউট নিয়োগ করেছিল। খুব কম বয়স থেকেই ওই খেলোয়াড়দের এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিল, বিশ্বাস তৈরি করেছিল। বাংলাদেশ এরই মধ্যে কিছু পথ দেখিয়েছে। জামাল ভুঁইয়া, তারিক কাজী, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, এরা সবাই অরিজিন ফুটবলার।
ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম তারাও আসছেন, কিন্তু এটা যথেষ্ট নয়। মরক্কোর মতো সুনির্দিষ্ট গ্লোবাল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। ইউরোপ ও আমেরিকার যুব লিগে যে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণরা খেলছে তাদের খুঁজে বের করতে হবে, তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ফিফা এবং এএফসির ছাড়পত্র, পাসপোর্ট ও নাগরিকত্বের জটিলতা যেন আমলাতান্ত্রিক খাঁড়ায় আটকে না যায়, সেজন্য একটা স্থায়ী আইনি প্যানেল থাকতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই খেলোয়াড়দের জন্য কেবল বাংলাদেশি অপেক্ষা করবে না, সময় ফুরিয়ে যাওয়ার আগেই দরজায় কড়া নাড়তে হবে। ঘরোয়া কাঠামো শুধু প্রবাসী এনে হবে না। মরক্কো কিন্তু শুধু ইউরোপের খেলোয়াড়দের উপর নির্ভর করেনি, তারা দেশের ভেতরে প্রায় 1.8 বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। উন্নত স্টেডিয়াম, হাইটেক মেডিকেল সেন্টার, বিশ্বমানের একাডেমি সবই তৈরি করেছে। মরক্কোর ফুটবল একাডেমি থেকে দেশীয় প্রতিভা তৈরি হয়েছে, যারা প্রবাসীদের সঙ্গে মিলে মিশে দলকে শক্তিশালী করেছে। বাংলাদেশের জন্য এটাই বড় পাঠ। শুধু যুক্তরাজ্য বা আমেরিকা থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদী সাফল্য আসবে না। বাংলাদেশ ফুটবল লিগের মান উন্নত করতে হবে, ক্লাবগুলোর আর্থিক কাঠামো ঠিক করতে হবে, তৃণমূলে দীর্ঘমেয়াদী একাডেমি প্রতিষ্ঠা করতে হবে। নেতৃত্ব, ড্রেসিং রুমে একটাই ভাষা। মরক্কো যে কাজটা সবচেয়ে কঠিনভাবে করেছে তা হলো ড্রেসিং রুমকে এক সুতোয় বাঁধা। ইউরোপীয় সংস্কৃতির খেলোয়াড় এবং দেশীয় খেলোয়াড়, এদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনা। মরক্কো এমন একটা দলে পরিণত হয় যারা মাঠে যুদ্ধ করত, ড্রেসিং রুমে ভাইয়ের মতো থাকতো। বাংলাদেশের জন্য এটা বড় চ্যালেঞ্জ। কোচের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করতে হবে। অরিজিন ফুটবলারদের দলে টানা মানেই কাজ শেষ নয়, তাদের মন জয় করতে হবে, তাদের মনে করাতে হবে বাংলাদেশের জার্সি গায়ে দেয়া মানে একটা অভিযানের অংশ হওয়া। আর সেই অভিযানের নেতৃত্ব দিতে হবে এমন কাউকে যিনি আন্তর্জাতিক ফুটবলের ভাষা বোঝেন, একই সঙ্গে বাংলাদেশের মাটি ও মানুষকেও চেনেন। বিশ্ব ফুটবলের আধুনিক বাস্তবতায় প্রবাসী প্রতিভাদের ব্যবহার করা কোনো শর্টকাট নয়, শক্তিশালী কৌশল থাকতে হয়। বাংলাদেশ যদি 2030 বা 2034 সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়, যদি এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখতে চায়, তাহলে এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে। গ্লোবাল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, আইনি জটিলতা দূর করতে হবে, ঘরোয়া অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে, আর সবচেয়ে বড় কথা, সরকারের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। মরক্কোর পেছনে ছিল তাদের সরকারের বিনিয়োগ ও রাজনৈতিক ইচ্ছাশক্তি। বাংলাদেশেও সেটা সম্ভব। ফুটবল আর শুধু খেলা নয়, এটা জাতীয় পরিচয়, এটা অর্থনীতি। বিশ্বের কাছে নিজেকে তুলে ধরার সবচেয়ে শক্তিশালী মঞ্চ। মরক্কো পেরেছে, কেন বাংলাদেশ পারবে না? শুধু ইচ্ছাশক্তি আর সঠিক পরিকল্পনার অভাব। আর সেই অভাব যদি দূর হয়, তাহলে হয়তো একদিন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে ইউরোপের শীর্ষ লিগে খেলা কোনো স্ট্রাইকারের গোলে আমরাও বিশ্বকাপের মঞ্চে চিৎকার করতে পারব। রহমান পেয়ার, স্টার প্লে।